ওকে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সরকারকে অনুরোধ করতে চাই, সরকারের উচিত হবে এখন জাতীয় ঐক্যের একটি বৈঠক করা। যেহেতু প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গ থেকে নানান রকম আমাদের উপরে হুমকি ধুমকি আসছে, সেই হিসাবে দল বল নির্বিশেষে একটি বৈঠক করা এবং জাতিকে ঐক্যবদ্ধ করে প্রতিটি সীমান্তে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে পাহারাদার হিসাবে রাখা। কারণ আপনারা দেখেছেন যে অতীতে যে ঘটনা ঘটেছে, যে আমাদের চিটাগাংয়ের ওই সাইডে রোহিঙ্গা কিন্তু আমাদের এখন একটি বিষপুরা হয়ে দাঁড়িয়েছে। এই পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিতরে কুরুচিপূর্ণ কথাবার্তা তো আছেই এবং শয়তান কিও আছে। তারা চাইবে না কখনো বাংলাদেশ শান্তিতে থাক। তারা ইতিমধ্যে নরেন্দ্র মোদী যেটা না বলতে পারছে সেটা শুভেন্দুকে দিয়ে বলাচ্ছেন। এবং সবচেয়ে আমি অবাক হয়েছি, বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ভারতের মানুষগুলো দেশি অস্ত্র শস্ত্র নিয়ে বলছে যে বাংলাদেশের মানুষকে প্রস্তুত হওয়ার জন্য। কেন ভাই, কি হয়েছে যে আমরা প্রস্তুত হব? আমরা তো কারোর সঙ্গে আমাদের দ্বন্দ্ব হয় নাই যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হব। কিন্তু যখন তারা এই ধরনের সতর্কবার্তা দিচ্ছে, তখন সরকারের উচিত হবে আমার বাংলাদেশের সার্বভৌমত্বর প্রশ্নে আমরা সকল ঐক্যবদ্ধ। আমরা এক এক দল করব, এক একজনের মত থাকবে, সেটা ব্যাপার না, কিন্তু সার্বভৌমত্ব এবং বাংলাদেশের 1 ইঞ্চি জমি রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ করে তুলতে হবে। প্রধানমন্ত্রীকে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে অনুরোধ করতে চাই যে আপনার আশেপাশে যারা আপনাকে নিরাপত্তা দিয়ে রাখছে, আমার প্রশ্ন আপনার কাছে যে এই মানুষগুলো কারা? এই মানুষগুলো কি আপনি চেনেন? এই মানুষগুলো কি আপনি জানেন? এখানেও কিন্তু আপনাকে সতর্ক নিতে হবে, বিএনপিকে সতর্ক নিতে হবে, জাতিকে সতর্ক নিতে হবে। যদি না হয় তাহলে আমরা চাই না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো কোনো ঘটনা ঘটুক। কারণ এ জাতির এখন একমাত্র অভিভাবক তারেক রহমান। এই জাতির অভিভাবকহীন অবস্থায় জাতি যদি আবার আসে, তাহলে জাতি আবার বিপদগ্রস্ত হয়ে হয়তোবা 50-100 বছরে পিছিয়ে যেতে পারে। এমনিতেই আমাদের 20 বছর সময় লেগেছে একটা অত্যাচারী ইন্ডিয়ার ভারতের মদতপুষ্ট একটি সরকারকে সরাতে। তাই আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনার আশেপাশে যারা নিরাপত্তা কর্মী আছে আপনি একটু যাচাই বাছাই করুন। যদি সমস্যা মনে করেন, যেহেতু রাজনৈতিক অঙ্গনে প্রতিটি মানুষই সমস্যা মনে করছেন, আমি মনে করি অবশ্যই সমস্যা আছে। আপনার উচিত হবে বিএনপির থেকে একটি ফোর্স তৈরি করা, যেটা আপনার আমাদের দলের এবং যারা জীবন দেবে দলের অভিভাবককে রক্ষা করার জন্য, দলের অভিভাবকের গাড়ি রক্ষা করার জন্য, দলের অভিভাবকের পরিবারকে রক্ষা করার জন্য, সেই বিএনপির থেকে একটি ফোর্স নিরাপত্তা তৈরি করা উচিত বলে এটা আমি ব্যক্তিগতভাবে মতামত দিচ্ছি। আপনি জানেন যে এই সরকার এই 3 মাসও হয়নি, কিন্তু তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিটি প্রতিশ্রুতি তিনি পালন করার চেষ্টা করছেন এবং দেশ সুন্দরভাবে চালাচ্ছেন। কিন্তু প্রতিবেশীরা নানান রকম দেশি বিদেশি ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। আমি আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে একজন বলছেন যে ভারতীয়রা এসে বাংলাদেশের মেয়ে বিয়ে করে তারা নাকি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনে তারা থাকছেন। এই আলামত কিন্তু ভালো আলামত নয়। এই আলামত আমাদের গোয়েন্দা সংস্থা যারা আছেন তারা কি করেন, তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। এই যে যেই মেয়েদেরকে বিয়ে করছেন, এই মেয়ে কারা এবং কিভাবে তারা ঢাকা শহরে ফ্ল্যাট কিনছেন, এটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। এটা কিন্তু একটি ষড়যন্ত্র, এটা কিন্তু সহজভাবে নিলে হবে না। ভারত থেকে এসে বাংলাদেশে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা ফ্ল্যাট কিনছে, তার মানে আরও অন্য অন্য বিভাগীয় শহরে তারা কিনছেন। তার মানে এটা কিন্তু বিপদের লক্ষণ বলে আমি মনে করি। আমার সীমান্তে পাহারার জন্য যদি আমারও প্রয়োজন হয়, আমাদের
ভাইদের প্রয়োজন হয়, তাহলে সকলেই আমরা দলবল নির্বিশেষে আমরা আমাদের সীমান্তে পাহারা দেব। আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না। আমরা চাই আমার মা মাটিকে রক্ষা করতে, আমরা চাই আমার বোনকে রক্ষা করতে, ভাইকে রক্ষা করতে, গরু রাখালকে রক্ষা করতে। আমরা নতুন করে দেখতে চাই না আমার বোন ফেলানির লাশ কাঁটাতারে ঝুলে থাকুক। এটাই হলো বড় কথা। আর তিস্তা যেই নদীর, এই তিস্তা নদীর সাথে অবশ্যই চায়নার সাথে আমাদের চুক্তি হতে হবে। চায়নার সাথে যদি চুক্তি না থাকে, তাহলে ভারতের মনের মতো করে তারা আমাদের পানিতে মারবে, তারা আমার খাবারে মারবে। আমরা ভাই এভাবে মরতে চাই না। মানুষ তো মরবেই, কিন্তু আমরা এভাবে, আমার যখন পানির প্রয়োজন না তখন তিনি পানি ছেড়ে দেবেন, আমার ফসল নষ্ট হয়ে যাবে। আমার যখন পানির প্রয়োজন তিনি বাদ দিয়ে দেবেন, আমার পানি আসবে না, আমার ফসল আসবে না, বাংলাদেশের মানুষের ফসল উৎপাদন হয় না। ওনরা আমাদের ভাতে মারবে, কাপড়ে মারবে, আর পানিতে মারবে, আর আমরা বসে থাকব। আমরা ভারতের উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্র চলে না, চলবে না। এটা চালিয়েছে শেখ হাসিনা, কারণ তার ক্ষমতার দরকার ছিল। ক্ষমতার একমাত্র উৎস হলো জনগণ। জনগণই সিদ্ধান্ত নেবে কার সাথে বন্ধুত্ব হবে আর কার সাথে বন্ধুত্ব হবে না। আমরা ভারতের জনগণের সাথে আমাদের বৈরিতা নাই, আমাদের তাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই। আমাদের ভারতের শাসক গোষ্ঠীর সাথে আমাদের দ্বন্দ্ব। যেই শাসক গোষ্ঠী আমাদেরকে চোখ রেঙিয়ে কথা বলার চেষ্টা করে, যেই শাসক গোষ্ঠী আমাদের পানিতে মারতে চেষ্টা করে, যেই শাসক গোষ্ঠী আমার ভোট দানকে বাধাগ্রস্ত করে, যেই শাসক গোষ্ঠী আমার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে, তাদের সাথেই আমার লড়াই। গতকালকে দেখলাম ভারত একটি বিবৃতি দিয়েছে। আমি খুব হাসছিলাম মনে মনে যে এই তো সময় এসেছে মাথা নত করার জন্য, নোয়ানোর জন্য। ভারত ইতিমধ্যে বাংলাদেশের সরকার না, জনগণের কাছে মাথা নুয়েছে। কেমন? তারা বলছে যে গত নির্বাচনগুলোতে তাদের নাকি কোনো হাত ছিল না। কাদের হাত ছিল? আমরা অনেকবার বলেছিলাম, আপনারা ইরশাদকে নিয়ে গোপন বৈঠক করে বাংলাদেশে পাঠিয়ে দেন নির্বাচন করার জন্য, শেখ হাসিনাকে নিয়ে গোপন বৈঠক করে আপনাদের মনের মাধুরী দিয়ে নির্বাচন করেন, কে মন্ত্রী হবে, কে এমপি হবে, কে প্রধানমন্ত্রী হবে। আপনারা জনগণের সাথে বন্ধুত্ব করেননি, আপনারা করেছিলেন শেখ হাসিনার সাথে। আর তারেক রহমান বন্ধুত্ব করেছে জনগণের সাথে। কাজেই জনগণের সরকার তারেক রহমান। তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করলে সকল ষড়যন্ত্রের জবাব দেবে জনগণ ইনশাল্লাহ। ভারত কিছুই করতে পারবে না। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে তিস্তা বেড়িবাঁধ চায়নার দ্বারা হবে না কার দ্বারা হবে, এটা বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত। আর বাংলাদেশের মানুষ যে সিদ্ধান্ত নেবে, তারেক রহমানও সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কারণ তারেক রহমান জনগণের প্রধানমন্ত্রী। তারেক রহমানের দিনের ভোট রাতের প্রধানমন্ত্রী না। তারেক রহমান মৃত মানুষের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়নি। তারেক রহমান সরাসরি বাংলাদেশের মানুষের যে জনপ্রত্যাশা, সেই প্রত্যাশিত প্রধানমন্ত্রী এবং জনগণের ভোটের প্রধানমন্ত্রী। ছোট্ট করে একটা ডায়লগ দেখানো যায়।